হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, প্রো একাডেমি ইংলিশ ভার্সন ন্যাশনাল কারিকুলাম। আমরা আজকে নিয়ে এসেছি ক্লাস 6 সায়েন্স চ্যাপ্টার 3। আজকে আমরা পড়ব লেসন 7 এন্ড 8 নিউক্লিয়াস নিয়ে। আগের ক্লাসে আমরা 1 to 6 লেসন পড়েছি এবং অনেক কিছু সেখানে আলোচনা করেছি। তোমরা যারা আগের ক্লাসটা দেখো নাই দেখে আসতে পারো, এতে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। তাহলে চলো আজকে ক্লাস শুরু করি। নিউক্লিয়াস, the circular dense substance suspended on protoplasm is called nucleus. আগের ক্লাসে আমি তোমাদের বলেছি প্রোটোপ্লাজম হচ্ছে সেলের পুরো জিনিসটাই প্রোটোপ্লাজম। ওকে, সেলের মধ্যকার, তার মাঝখানে এই যে জায়গাটা সেটা হচ্ছে নিউক্লিয়াস, এবং নিউক্লিয়াস বাদে বাকি যা আছে সবকিছু হচ্ছে সাইটোপ্লাজমিক অর্গানেলি। ঠিক আছে, নিউক্লিয়াস বাদে বাকি পুরোটা হচ্ছে সাইটোপ্লাজম। হ্যাঁ, মাঝখানে গোল বলের মতো জায়গাটা হচ্ছে নিউক্লিয়াস। তাহলে এখানে আমাদের বলতেছে সাসপেন্ডেড অন প্রোটোপ্লাজম সার্কুলার ডেন্স সাবস্টেন্স। ঠিক আছে, এটা গোলাকার এবং একটা গোলাকার ঘন বস্তু যেটা প্রোটোপ্লাজমের উপর সাসপেন্ডেড থাকে। সাসপেন্ডেড মানে হচ্ছে ভাসমান থাকা, সাসপেন্ডেড মানে ভাসমান। ইট কন্ট্রোলস দ্য ফিজিওলজিক্যাল ফাংশন অফ দ্য সেল। তাহলে এটা কি নিয়ন্ত্রণ করে? সেলের ফিজিওলজিক্যাল ফাংশন। এখন হচ্ছে ফিজিওলজিক্যাল ফাংশন বলতে কি বোঝায়? ফিজিওলজিক্যাল ফাংশন অফ সেল। ঠিক আছে, ফিজিওলজিক্যাল ফাংশন হচ্ছে নর্মাল সেলুলার অ্যাফেয়ার্স। ওকে, তাহলে সেলের নর্মাল যত কাজ আছে, হ্যাঁ, একটা সেলের কাজ কি হতে পারে? এনার্জি কনজাম্পশন হতে পারে, এনার্জি প্রোডাকশন হতে পারে, সেলের স্ট্রাকচার দেওয়া হইতে পারে, কিংবা সেখান থেকে নিউট্রিয়েন্ট অ্যাবজর্ব করা হইতে পারে। বিভিন্ন ধরনের কাজ বিভিন্ন সেলের আছে। তো এই সেলের নর্মাল কাজটা করাই হচ্ছে তার ফিজিওলজিক্যাল ফাংশনস। ওকে, তাহলে নিউক্লিয়াস কি করে? এই ফিজিওলজিক্যাল ফাংশন অর্থাৎ নর্মাল ফাংশন, সেলের নর্মাল ফাংশনকে সে কন্ট্রোল করে। ইন এ নিউলি ফর্মড সেল, দিস নিউক্লিয়াস ইজ লোকেটেড এট দ্য সেন্টার অফ দ্য সেল। তাহলে নতুন যেই সেল নতুন তৈরি হয় তার কিন্তু সেন্টারেই এই নিউক্লিয়াসটা থাকে, সেন্টার অফ দ্য সেলে থাকে নিউক্লিয়াসটা। হাউএভার ইন ম্যাচিউর সেল দিস লোকেশন মে চেঞ্জ। কিন্তু পরবর্তীতে সেল যখন বড় হয়, ম্যাচিউর হয়, তখন এই লোকেশনটা চেঞ্জ হইতে পারে। আচ্ছা, বাই দ্য ওয়ে, নিউক্লিয়াস মানেই কিন্তু সেন্টার। ঠিক আছে, নিউক্লিয়াস জিনিসটা মানেই সেন্টার বা কেন্দ্র, মাঝখান। তো এখানে বলতেছে যে সেলস যখন ছোট থাকে তখন নিউক্লিয়াসটা মাঝামাঝি অবস্থায় থাকে, কিন্তু যখন সেল একটু সাইজে বড় হয়ে যায় তখন হচ্ছে লোকেশন চেঞ্জ হতে পারে। নিউক্লিয়াস ইজ জেনারেলি সার্কুলার ইন শেপ। নিউক্লিয়াস সাধারণত গোলাকার হয়। ইট ক্যান অলসো বি সেমি সার্কুলার অর টিবিউলার ইন শেপ আন্ডার সাম সার্কামস্টান্সেস। তাহলে এটা সেমি সার্কুলার হতে পারে অর্থাৎ অর্ধগোলাকার, অথবা টিবিউলার অর্থাৎ ন্যারো টিউবের মতো হইতে পারে ইন সাম সার্কামস্টান্সেস, কিছু কিছু ক্ষেত্রে। সাম সেলস হ্যাভ নিউক্লিয়াস, সাম সেলস হ্যাভ নো নিউক্লিয়াস। কিছু সেলে কোনো নিউক্লিয়াস থাকে না। A nucleus is usually consist of nuclear membrane, nucleoplasm, chromosome and nucleolus. তাহলে বলতেছে যে নিউক্লিয়াস কনসিস্ট হয় চারটা জিনিস নিয়ে। একটা হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওপ্লাজম, ক্রোমোজোম এন্ড নিউক্লিওলাস। চারটা জিনিস নিয়ে একটা নিউক্লিয়াস ফর্ম হয়। তাহলে কি কি? এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। নিউক্লিয়াস থেকে একটা সিকিউ আসার চান্স খুবই বেশি। তাহলে নিউক্লিয়াসের পার্টস হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওপ্লাজম, ক্রোমোজোম এন্ড নিউক্লিওলাস। এখন আসুন নিউক্লিয়ার মেমব্রেন নিয়ে আমরা আলোচনা করব। এই ছবিটা দেখলেই আমরা বুঝবো। ঠিক আছে, এই যে বাইরের দিকে যেই জায়গাটা, যে পর্দাটা, সেটাকে বলতেছে নিউক্লিয়ার মেমব্রেন। মেমব্রেন মানে পর্দা, তাহলে নিউক্লিয়াসের পর্দাই হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন। ওকে, দ্য মেমব্রেন সারাউন্ড দ্য নিউক্লিয়াস, এটা হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন। These membranes separate cytoplasm from the nucleus and also control the passage of material in and out of the nucleus. তাহলে এই মেমব্রেনটা কি করে? সেপারেট সাইটোপ্লাজম ফ্রম দ্য নিউক্লিয়াস, নিউক্লিয়াস থেকে সাইটোপ্লাজমকে আলাদা করে, তাই না?
কারণ আমরা কি বলছি, বাইরে যা কিছু আছে সবকিছুই সাইটোপ্লাজম। এই গোল বলের বাইরে যা কিছু আছে সবই হচ্ছে সাইটোপ্লাজম। তাহলে সাইটোপ্লাজম থেকে নিউক্লিয়াসকে আলাদা করতেছে কে? এই পর্দাটা আলাদা করতেছে না? তাহলে it separate nucleus from the cytoplasm and control the passage of material in and out of the nucleus. তোমাদের আগের ক্লাসে আমি বলেছি যে কিছু কিছু সেল মেমব্রেনে পোর থাকে, ছিদ্র থাকে। যারা আগের ক্লাসটা দেখুন, দেখে আসবা, মোটামুটি কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। তো ছিদ্র থাকার সুবিধা কি? এই যে দেখছো ছিদ্র, ছিদ্র, ঠিক আছে। ছিদ্র থাকার সুবিধা হচ্ছে সেলের ভিতরের জিনিস বাইরে যেতে পারবে, সেলের বাইরের জিনিস ভিতরে আসতে পারবে। এটাকেই বলা হয় তোমার ট্রান্সলোকেশন, হ্যাঁ, বা ট্রান্সফার বলতে পারো সহজ ভাষায়, ট্রান্সফার। স্পেশালি লিকুইড সাবস্টেন্স গুলো এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার হয় বা প্যাসেজ হয়, ঠিক আছে। এগুলো হচ্ছে পোরের মাধ্যমে। এই নিউক্লিয়ার মেমব্রেনও কিন্তু একটা পোরাস মেমব্রেন, মানে তার চারপাশে ছিদ্র আছে। তারপর দেখো নিউক্লিওপ্লাজম, দ্য ট্রান্সপারেন্ট লিকুইড ম্যাটেরিয়াল ইনসাইড দ্য নিউক্লিয়াস ইজ কল্ড নিউক্লিওপ্লাজম। অর্থাৎ এই নিউক্লিয়াসের ভিতরের জায়গাটাও কি থকথক জেলির মতো, তাই না? ট্রান্সপারেন্ট, ট্রান্সপারেন্ট মানে হচ্ছে স্বচ্ছ, যেটা কালারলেস। ট্রান্সপারেন্ট লিকুইড ম্যাটেরিয়াল থাকতেছে এই নিউক্লিয়ার মেমব্রেনের ভেতর, এটাকে বলতেছে নিউক্লিওপ্লাজম। ইট কন্টেইন ক্রোমোসোম এন্ড নিউক্লিয়াস। নিউক্লিওলাস, না, নিউক্লিওলাস। এই যে বলের মতো জায়গাটা, সেটার নাম হচ্ছে নিউক্লিওলাস। উচ্চারণটা কি হবে? নিউক্লিওলাস। ওকে, নিউক্লিয়াস না কিন্তু, নিউক্লিওলাস। অর্থাৎ নিউক্লিয়াসের ভেতরেও যেই ছোট বলের মতো জায়গাটা, সেটা হচ্ছে নিউক্লিওলাস। আর এই যে জালের মতো জিনিসগুলো দেখতেছো, দিজ আর কল্ড ক্রোমাটিন ফাইবার। এই ক্রোমাটিন ফাইবার গুলো যখন সাইজে বড় হয় তাদের বলা হয় ক্রোমোজোম। ওকে, এই জন্যই বলতেছে ইট কন্টেইন ক্রোমোজোম এন্ড নিউক্লিওলাস। অর্থাৎ এই ভিতরে যে জেলির মতো সাদা, সাদা না, কালারলেস বা ট্রান্সপারেন্ট লিকুইড সাবস্টেন্সরা থাকে, তার ভিতরে থাকে কে কে? এক থাকে হচ্ছে নিউক্লিওলাস, আর একটা থাকে ক্রোমোজোম। ক্রোমোজোম এখানে ক্রোমাটিন ফাইবার হিসেবে দেখানো হয়েছে, কারণ নর্মালি ক্রোমাটিন ফাইবার হিসেবেই থাকে, একদম চিকন, খালি চোখে দেখা যায় না। কিন্তু এটা যখন সেল ডিভিশনে ঢুকে তখন হচ্ছে সাইজে বড় হয়, তখন হচ্ছে আমরা ক্রোমোজোম হিসেবে আইডেন্টিফাই করতে পারি। তারপরে দেখো নিউক্লিওলাস, ইট ইজ স্মল ডেন্স রাউন্ড বডি দ্যাট রিমেইন অ্যাটাচড উইথ দ্য ক্রোমাটিন ফাইবার। তাহলে এটা কি একটা ছোট, স্মল ডেন্স, ঘন আকারের রাউন্ড বডি, ঠিক আছে, গোলাকার বস্তু, রিমেইন অ্যাটাচড উইথ ক্রোমাটিন, যেটা ক্রোমাটিনের সাথে অ্যাটাচ থাকে। যেটা কি করে? রিমেইন অ্যাটাচড উইথ ক্রোমাটিন ফাইবার। ক্রোমাটিন ফাইবার মানে এক কথায় ক্রোমোজোম। অর্থাৎ সব সুতা টুতা গিয়ে কিন্তু শেষমেশ এই নিউক্লিওলাসের ভিতরেই ঢুকে। অর্থাৎ নিউক্লিওলাসটা সব ক্রোমাটিন ফাইবারকে কন্টেইন করে, ঠিক আছে, অ্যাটাচ থাকে সবগুলোর ক্ষেত্রে। তবে দেখো ক্রোমাটিন ফাইবার, দ্য থ্রেড লাইক কয়েল স্ট্রাকচার দ্যাট ফ্লোট ইন দ্য নিউক্লিওপ্লাজম ইজ কল্ড ক্রোমাটিন ফাইবার। তাহলে থ্রেড লাইক, সুতার মতো, কয়েল স্ট্রাকচার অর্থাৎ প্যাচ খাওয়া যে স্ট্রাকচারটা আছে, সুতার মতো প্যাচ খাওয়া স্ট্রাকচার, দ্যাট ফ্লোটস অন নিউক্লিওপ্লাজম, যেটা নিউক্লিওপ্লাজমের উপর ফ্লোট করে, ভাসে, is chromatin fiber. It carries the characteristic of the organism and passes it to the next generation. এটাই কিন্তু ক্রোমোসোমের কাজ। সে কি করবে? ক্যারেক্টারিস্টিক অফ অর্গানিজম, একটা জীবের যে ক্যারেক্টারিস্টিক বৈশিষ্ট্য আছে, and passes it to the next generation, সেটা পরবর্তী জেনারেশনকে পাস করে দিবে। It regulates cellular growth or any other activity. এটা কি করবে? সেলুলার গ্রোথকে রেগুলেট করবে, নিয়ন্ত্রণ করবে, শারীরিক বৃদ্ধিকে নিয়ন্ত্রণ করবে। এখন দেখো লেসন 9 and 10, the role of cell in organism. হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, পুরো একাডেমি ইংলিশ ভার্সন নিয়ে এসেছে। রেগুলার ব্যাচ খুব শীঘ্রই শুরু হবে। ক্লাস 6 থেকে 10 এবং এসএসসি এক্সামিনেদের জন্য তোমরা নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে। ক্লাস 10-এর একটা প্যাকেজের মধ্যে আমরা রেখেছি বায়োলজি, কেমিস্ট্রি অ্যান্ড ইংলিশ। সপ্তাহে 3টা করে ক্লাস থাকবে এবং সলভ ক্লাস থাকবে এর সাথে। পাশাপাশি আরেকটা প্যাকেজের মধ্যে আমরা হায়ার ম্যাথ, ম্যাথমেটিক্স অ্যান্ড ফিজিক্স ইনক্লুড করেছি এবং এক্ষেত্রেও 3টা করে ক্লাস পাবা তোমরা পার উইক। এবং ক্লাস 8-এর স্টুডেন্টদের জন্য ম্যাথমেটিক্স, ইংলিশ অ্যান্ড সায়েন্স
এই তিনটা মিলে আমরা একটা প্যাকেজ চেষ্টা করব চালানোর জন্য, এবং পার উইক 3 ক্লাসেস পাবা। ক্লাস 7-এর জন্য ম্যাথমেটিক্স, সায়েন্স অ্যান্ড ইংলিশ আমাদের সার্ভিসের মধ্যে থাকবে, এবং এক্ষেত্রেও 3টা করে ক্লাস পাবা তোমরা। এবং সবশেষ ক্লাস 6-এর ম্যাথ, সায়েন্স অ্যান্ড ইংলিশ এই বিষয়ের ওপর বিষয়ভিত্তিক ক্লাস নেওয়া হবে। যারা আমাদের সাথে যোগাযোগ করতে চাও তারা নিচে দেওয়া নাম্বারে কল অথবা হোয়াটসঅ্যাপ করতে পারো। ক্লাসে তোমাদের সাথে দেখা হচ্ছে তাহলে। সবাইকে স্বাগতম। You have so far learned about what cell is, অর্থাৎ এতক্ষণে আমরা শিখে ফেলেছি সেল জিনিসটা কি। When a group of similar cell perform similar function, they are known as tissue. এটা ইম্পর্টেন্ট। গ্রুপ অফ সিমিলার সেল, একই ধরনের সেলের একটা গ্রুপ when perform similar function, যখন একই ধরনের কাজ করে, সেম কাজ করে, they are known as tissue, তাদেরকে বলা হয় টিস্যু। Similarly, when a group of tissues performs same function, they are called an organ. Some of the important function of the cell are discussed below. আচ্ছা, এখানে হায়ারার্কিটা বোঝা ইম্পর্টেন্ট। ওকে, এটাই তোমার বায়োলজির বেসিক। আমরা অনেক সময় টিচাররা আমাদের বলে যে তোমার তো কোনো বেসিকই নাই, বেসিকই জানো না, বেসিকই বুঝো না। তো বায়োলজির বেসিক হচ্ছে এইটা। হ্যাঁ, এই হচ্ছে আমার একটা সেল, খুবই ছোট, মাইক্রোস্কোপিক, হ্যাঁ, যেটা হচ্ছে বাইরে থেকে বা খালি চোখে দেখা যায় না। যখন এরকম অনেকগুলো সেল একসাথে আসবে এবং একই ফাংশন করবে, সিমিলার ফাংশন করবে, তখন এই সেলের যে একটা গুচ্ছ, হ্যাঁ, আঙ্গুর ফল দেখছো না? আঙ্গুর ফল কি একটা সিঙ্গেল থাকে নাকি একসাথে অনেকগুলা থাকে? ওই আঙ্গুর ফলের মতো যখন অনেকগুলা সেল একসাথে থাকবে তখন সেটাকে আমি বলবো টিস্যু। তেমনি এখানে একটা টিস্যু, আবার এইখানে আরেকটা টিস্যু, ঠিক আছে? এখানে আরেকটা টিস্যু, এইখানে আরেকটা টিস্যু, এরকম অনেকগুলা টিস্যু যখন একসাথে গঠিত হবে তখন, এবং তারা যদি সিমিলার কাজ করে, তারা ফর্ম করবে হচ্ছে টিস্যু থেকে তারা ফর্ম করবে অর্গান। ঠিক আছে? অর্গান, অর্গান কি? অর্গান হচ্ছে একটা অঙ্গ। মনে করো আমাদের চোখ একটা অর্গান, ঠিক আছে? আমাদের নাক একটা অর্গান, আমাদের হাতগুলো, এগুলোও কি এক একটা অর্গান, আমাদের পেট একটা অর্গান, আমাদের স্কিন একটা অর্গান, ঠিক আছে? অঙ্গ, আমাদের লিভার একটা অর্গান, আমাদের কিডনি একটা অর্গান, আমাদের হার্ট একটা অর্গান। ওকে, তার মানে অনেকগুলা টিস্যু, অনেক ধরনের টিস্যু যখন একসাথে আইসা একই ধরনের ফাংশন করবে তখন তারা ফর্ম করবে অর্গান। এবং অনেকগুলা অর্গান, এক থেকে দুই, 1 2 3 4টা অর্গান যখন একসাথে মিলবে তখন তারা ফর্ম করবে সিস্টেম। ঠিক আছে? তাহলে সবার ছোট হচ্ছে সেল, সেল থেকে ফর্ম হয় টিস্যু, টিস্যু থেকে ফর্ম হয় অর্গান, এবং অর্গান পরবর্তীতে ফর্ম করে সিস্টেম। কি কি সিস্টেম আছে আমাদের বডিতে? আমাদের রেসপিরেটরি সিস্টেম আছে, ঠিক আছে? যেই আমরা যে শ্বাস প্রশ্বাস নিই, চিন্তা করো আমরা নাক দিয়ে শ্বাস নিই, সেই নাক দিয়ে যে বাতাসটা নিলাম সেটা আমার ট্রাকিয়া দিয়ে ভিতরে গেল, ভিতরে গিয়ে লাংসে প্রবেশ করলো, ব্রঙ্কাই দিয়ে গেল লাংসে, লাংস থেকে সেটা পিউরিফাই হলো, পিউরিফাই হয়ে সেখান থেকে অক্সিজেনেটেড যে অক্সিজেন ছিল, অক্সিজেনটা আবার ব্লাড নিয়ে গেল, ব্লাড নিয়ে সেটাকে সে নিয়ে গেল হার্টে, হার্ট থেকে সেই ব্লাড পুরো বডিতে পাম্প হইলো। তাহলে এই যে পুরো প্রসেসটা, বাতাস নেওয়া থেকে শুরু করে সেই বাতাসের অক্সিজেন সারা বডিতে ছড়িয়ে যাওয়া, এই পুরো জিনিসটা হচ্ছে রেসপিরেশন। এবং এই সিস্টেমটা কন্ট্রোল করে রেসপিরেটরি সিস্টেম। এবং রেসপিরেটরি সিস্টেমে বিভিন্ন অর্গান আছে, চিন্তা করো নাক আছে, তারপর আমাদের ট্রাকি আছে, ব্রঙ্কাই আছে, লাংস আছে, লাংসের পরে আবার সেখানে হার্টের কাজ আছে, বিভিন্ন মেমব্রেনের বিভিন্ন কাজ আছে, সবকিছু মিলে একটা সিস্টেম। ওকে, তাহলে এই হায়ারার্কিটা বোঝা কিন্তু ইম্পর্টেন্ট আমাদের। আমরা বলছি যে সেল হচ্ছে সবচেয়ে ফাংশনাল এন্ড স্ট্রাকচারাল ইউনিট, অর্থাৎ সবচেয়ে ছোট জিনিস বডির, সেল। এই সেল যখন একসাথে অনেকগুলো সেল একই কাজ করবে তখন সেটা হবে টিস্যু, এবং অনেকগুলো টিস্যু যখন একই ধরনের কাজ করবে তখন তারা হয়ে যাবে অর্গান, এবং 3 4টা অর্গান মিলে যখন একটা সিমিলার টাইপের কাজ ফাংশন কমপ্লিট করবে তখন আমরা তাকে বলবো সিস্টেম। আমরা রেসপিরেটরি সিস্টেমের কথা শুনলাম, এছাড়াও বিভিন্ন সিস্টেম আছে, আমাদের কার্ডিওভাস্কুলার সিস্টেম আছে, আমাদের রেনাল ফাংশন আছে, রেনাল সিস্টেম আছে, অর্থাৎ এক্সক্রিটরি সিস্টেম, আমাদের রিপ্রোডাক্টিভ সিস্টেম আছে,
ঠিক আছে, আমাদের ইন্টিগুমেন্টারি সিস্টেম আছে, আমাদের এলিমেন্টারি সিস্টেম আছে, বিভিন্ন ধরনের সিস্টেম, আমাদের নার্ভাস সিস্টেম আছে, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট। তাহলে বুঝছো, এই সব কিছু কিন্তু আলটিমেটলি সেল থেকেই শুরু হয়েছে, সেল থেকে টিস্যু, টিস্যু থেকে অর্গান, অর্গান থেকে সিস্টেম। তাহলে এই হায়ারার্কিটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, তারপরে আসো ফর্মেশন অফ টিস্যু। A group of similar cells sometimes group together and carry out the same function. অর্থাৎ সিমিলার সেলের একটা গ্রুপ যেটা সিমিলার ফাংশন করে তাদেরকে বলা হয় টিস্যু। দিস গ্রুপ অফ সেল ফর্ম টিস্যু অ্যান্ড টিস্যু সিস্টেম। এই গ্রুপের সেলের যে গ্রুপ বা সেলের যে গুচ্ছ তারা টিস্যু ফর্ম করে। দেয়ার ফাংশন ইজ টু হেল্প ট্রান্সপোর্টেশন অ্যান্ড প্রোভাইড ব্যালেন্স অ্যান্ড সাপোর্ট টু দ্য অ্যানিমাল বডি। তাদের কাজ হচ্ছে ট্রান্সপোর্টেশনে সাহায্য করা। ট্রান্সপোর্টেশন মানে কি? চলাফেরা, হ্যাঁ, বা চলন। কোনো জিনিস এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে ট্রান্সপোর্টেশন। অ্যান্ড প্রোভাইড ব্যালেন্স অ্যান্ড সাপোর্ট টু অ্যানিমাল বডি। বডিকে ব্যালেন্স করে এবং সাপোর্ট দেয়। এবার আসো ফর্মেশন অফ অর্গান, যেটা আমি বলছিলাম সেটাই। এ গ্রুপ অফ টিস্যু পারফর্মিং পার্টিকুলার ফাংশন ইজ কল্ড অ্যান অর্গান। তাহলে গ্রুপ অফ টিস্যু, একসাথে অনেকগুলো টিস্যু মিলে একটা সিমিলার কাইন্ড অফ পার্টিকুলার ফাংশন, একটা নির্দিষ্ট কাজ যখন করে তখন সেটাকে বলে অর্গান। ফর এক্সাম্পল রুট, লিভ, ফ্লাওয়ার এটসেট্রা। সিমিলারলি আইস, এই যে দেখছো আইস, নোজ, ফেস, হ্যান্ড, লেগ, হার্ট, লিভার, স্প্লিন, কিডনি। এটা স্পিন লিখছে, বানানটা ভুল, এটা হবে SPLEEN, স্প্লিন, বা বাংলায় এটাকে বলে প্লিহা। ওকে, তারপর হচ্ছে কিডনি, লাং এটসেট্রা ডিফারেন্ট অর্গানস অফ অ্যানিমেল। তাহলে সেল থেকে আমরা শুরু করছিলাম, সেল থেকে হয়েছে টিস্যু, টিস্যু থেকে হয়েছে অর্গান। ডেভেলপমেন্ট অফ অর্গানিজমস বডি। আমার মনে হয় এখানে সিস্টেম বলতে কিছু দেওয়া হয়নি, তবে পরবর্তী ক্লাসে তোমরা সিস্টেম সম্পর্কেও জানতে পারবে এবং বিভিন্ন সিস্টেম নিয়েও লেখাপড়া করবে। এবার আসো ডেভেলপমেন্ট অফ অর্গানিজমস বডি। অ্যান অর্গানিজমস লাইফ অরিজিনেট ফ্রম এ স্মল সেল। তাহলে অর্গানিজমের জীবন শুরু হয় কি? স্মল সেল থেকে। গ্র্যাজুয়ালি দ্য গ্রোথ অফ অর্গানিজম ডেভেলপ ফ্রম দ্য সেল। পরবর্তীতে ধীরে ধীরে সেলের ডেভেলপমেন্টের মাধ্যমে অর্গানিজম গ্রো করে। এবার আসো প্রিপারেশন অফ ফুড। গ্রিন প্ল্যান্ট ক্যান প্রিপেয়ার দেয়ার ওন ফুড। এই যে আমরা বলছিলাম সবুজ গাছপালা নিজের খাবার প্রস্তুত করতে পারে। গ্রিন প্ল্যান্ট কন্টেইন এ টাইপ অফ প্লাস্টিড কল্ড ক্লোরোপ্লাস্ট। তাহলে গ্রিন প্ল্যান্ট এক ধরনের প্লাস্টিডকে ক্যারি করে যার নাম হচ্ছে ক্লোরোপ্লাস্ট। হুইচ হেল্প দ্যাম প্রিপেয়ার কার্বোহাইড্রেট ইন দ্য প্রেজেন্স অফ সানলাইট। যেটা তাদেরকে কার্বোহাইড্রেট প্রিপেয়ার করতে সাহায্য করে সানলাইট, ওয়াটার অ্যান্ড কার্বন ডাইঅক্সাইড দিয়ে। এবার ফর্মেশন অফ এনার্জি। এনার্জি ইজ নিডেড ফর লাইফ। আমরা যে কোনো কাজ করতেই আমাদের এনার্জি দরকার। অর্গানিজম ডিরাইভ দিস এনার্জি ফ্রম ফুড। এই শক্তিটা আমরা পাই কি? খাবার থেকে। কনজারভেশন অফ ফুড অ্যান্ড ওয়াটার, অর্থাৎ পানি এবং খাবার সংরক্ষণ। সাম প্ল্যান্ট সেল ক্যান স্টোর ওয়াটার ইন দ্যাম। কিছু কিছু প্ল্যান্ট সেল নিজেদের বডিতে পানি সংরক্ষণ করতে পারে। সাম সেলস ক্যান অলসো স্টোর ফুড। কিছু কিছু সেল ফুড স্টোর করে রাখে, অর্থাৎ খাদ্য স্টোর করে রাখে। ফর এক্সাম্পল পটেটো, ফাইলাডোক্লেট, ফিনামনসা, ফণিমনসা। এটা বাংলা উচ্চারণ হচ্ছে ফণিমনসা। Secretion of necessary enzyme and fluid. There are some special cell in the animal that secrete necessary enzyme and fluid. For example, bile, insulin, gastric juice, etc. তাহলে কিছু কিছু অ্যানিমেল এবং সেল আছে, স্পেশাল সেল বা টিস্যু আছে যারা হচ্ছে স্পেশাল টাইপ অফ এনজাইম এন্ড ফ্লুইড রিলিজ করে, যেমন বাইল, ইনসুলিন, গ্যাস্ট্রিক জুস এটসেট্রা। আচ্ছা, এর মাধ্যমে আমাদের এই চ্যাপ্টারটা শেষ হলো। কারো কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্ট বক্সে জানাবা। কমেন্ট বক্স অলওয়েজ ওপেন তোমাদের দিক নির্দেশনার জন্য বা তোমাদের সাজেশনের জন্য আমরা অপেক্ষা করি। এবং কোন সাবজেক্টে কোন টপিকের ওপর তোমাদের ক্লাস লাগবে সেটা আমাদের জানাবা। তোমাদের জন্য এই ক্লাসগুলো নেওয়া, এবং তোমরা যদি কেউ প্রাইভেটলি আমাদের সাথে কনসাল্ট করতে চাও তাহলে নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। পরবর্তী ক্লাসে দেখা হবে তোমাদের সাথে।